৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন নেত্রী। তাদের একজন চিরবিদায় নিলেন। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের। দীর্ঘদিনের অসুস্থতা শেষে মৃত্যুর কাছে সমর্পিত হলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের এমন এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার প্রস্থান ঘটল যখন নানান অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে সারা দেশ। একটি নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রয়েছে নানামুখী শঙ্কা। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে পাঠানোর পর বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনই এক ক্রান্তিকালে বেগম জিয়ার মৃত্যু দেশ ও দলের সংকট আরো ঘনীভূত করবে কিনা সেটি বড় প্রশ্ন। খালেদা জিয়ার মৃত্যুর অবৈধ কিছু দৃশ্যেরও অবতারণা করেছে। রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক। ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো। তার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশের প্রতিনিধিরও আসার কথা রয়েছে। ১.৫ বছরের অস্থির বাংলাদেশে এক অবৈধ দৃশ্য। প্রশ্ন হলো, ঐক্য এবং সমর্থনের এই শক্তিকে কতটা ধারণ করতে ইচ্ছুক দেশের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলো? অন্তর্বর্তী সরকার বাইকে ধারণ করে স্থিতি ফেরাতে কতটা আগ্রহী? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে ৩০ ডিসেম্বর ভোরে। সকাল ৭টার দিকে বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বেগম জিয়া সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। প্রায় ৮০ বছর বয়সী নানান রোগে ভুগতে থাকা খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র দুদিন আগেই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তির শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও ২৭ নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোক বার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। তারেক রহমান সহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা। শোক জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশের ঘটনাকে অনেকেই মনে করছেন আগামী রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্যে দেখা যাচ্ছে আবারও দোষারোপের রাজনীতির ইঙ্গিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে কাউকে দোষারোপ করা না হলেও নিরপেক্ষ সরকার বলে নিজেদের দাবি করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। ৩০ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে ১ ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী ঢাকায় আসছেন। এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষ করে এর মাধ্যমে গণতান্ত্রিক শক্তি ও ব্যবস্থার প্রতি প্রতিবেশী দেশের সমর্থন আরো দৃশ্যমান হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ পরিষ্কার হচ্ছে জয়শঙ্করের ঢাকায় আসার মাধ্যমে। এই বার্তা অন্তর্বর্তী সরকার এবং তার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানা যায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রী সহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, দেশের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ডুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31 ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকসভা মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এ ধরনের 2টি ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। এর আগে ওসমান হাদির মৃত্যুর পরপরই 18 ডিসেম্বর রাতে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। সে সময়ও দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা তৈরি না করার অনুরোধ করেন। তবে এর কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এবার নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি না তা পরিষ্কার করেনি সরকার। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। একই সঙ্গে জানাজা ও দাফন ঘিরে নেওয়া হচ্ছে নজিরবিহীন কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল। জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। তবে 1991 সালের 20 মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19 আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। গৃহবধূ থেকে দেশের উত্তাল রাজনীতিতে দলের হাল ধরা বেগম জিয়া ক্রমশ পোড় খাওয়া এক রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তরিত হন। 4 দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন। নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার দায়িত্বে ছিলেন। তবে বেগম জিয়ার উপর প্রকাশিত একাধিক বই থেকে জানা যায় রাজনীতিতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1982 সালের 24 মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর বিএনপির দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন ছিল অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়।
বিচারপতি সত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12ই জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে, পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের দুই নেত্রীর একজন, বিদেশি সংবাদ মাধ্যমের ভাষায় দুই বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে, সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপসহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাব আর জামাতের যোগের কথাও লেখা থাকবে। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ 2019 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভিতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি 2019 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতায় মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছেন অলি আহমেদ, যিনি এক সময় বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। জরুরি অবস্থার মধ্যে 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারেকও মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। তিনি ফেরেন প্রায় 18 বছর পর গত 25শে ডিসেম্বর। খালেদা জিয়ার মতো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও সে সময় গ্রেপ্তার হয়েছিলেন। জরুরি অবস্থার মধ্যে আলোচনা ছিল দুই নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার -2 থিওরি। খালেদা জিয়ার নেতৃত্বে 2008 সালের 9ম সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই ভরাডুবির পর আর কখনো ক্ষমতায় যেতে পারেনি খালেদা জিয়ার দল বিএনপি। 2018 সালে এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় 2 বছর সাজা ভোগ করতে হয় তাকে। পরে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও এক প্রকার বন্দি জীবন কাটতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে 2 মামলা থেকেও খালাস দেয়। মুক্তি মিললেও শারীরিক অসুস্থতার কারণে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারছিলেন না তিনি। দর্শক, এবার কেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা এবং দাফন সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার জানাজা, দাফন সহ প্রতিটি অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। এর মধ্য দিয়ে অবসান করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বর্ণাঢ্য একটি অধ্যায়। তবে মৃত্যুর পরেও বেগম জিয়া যে ঐক্যের আবহ তৈরি করেছেন তার সুফলকে নিতে তৈরি বাংলাদেশ। দর্শক, বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোরবেলা। আমরা সবাই জানি শোকে স্তব্ধ বাংলাদেশ এবং বিশেষ করে বিএনপির অনুসারীরা তাদের শোকই বেশি। বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে। আগামীকালকে জানাজার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বিপিএল স্থগিত করে দেয়া হয়েছে। আজকের ম্যাচ হয়নি। এরকম একটা প্রেক্ষাপট যখন চলছিল এবং চলছে, তখন চারিদিকে
একটা আলোচনা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে চরম শত্রুভাবাপন্ন সম্পর্ক যে আওয়ামী লীগের, খালেদা জিয়ার মৃত্যুতে এই আওয়ামী লীগ থেকে কি বলা হচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রীর পুত্র সবাই খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শেখ হাসিনা আরও এক ধাপ এগিয়ে খালেদা জিয়াকে বিশেষণে অলঙ্কৃত করেছেন। হঠাৎ করে শেখ হাসিনা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন? সজীব ওয়াজেদ জয়ই বা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন, যখন কিনা আমরা ফেসবুকে বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্টদের নানা ধরনের অ্যাক্টিভিজম দেখছি। খালেদা জিয়ার অসুস্থতা, হাসপাতালে থাকা, তার মৃত্যু, বিভিন্নভাবেই তো তাকে নিয়ে ট্রল করা কিংবা তার এই মৃত্যুতে শোক প্রকাশ করলে তাকে নিয়ে আবার হেনস্থা করা কিংবা কটূক্তি করা, এই ব্যাপারগুলো চলছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতা মানেই বিরোধিতা, মৃত্যুও যেন বিরোধিতার উপরে উঠতে পারে না, এরকম একটা সাংস্কৃতিক ব্যাপার তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সেই সংস্কৃতিটা কি ভেঙে ফেলার চেষ্টা করলেন শেখ হাসিনা কিংবা জয়? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। তারা তাদের যে বার্তা কিংবা স্ট্যাটাস, শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে বার্তা দিয়েছেন, সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, তারা কোন ভাষায় খালেদা জিয়াকে বর্ণনা করার চেষ্টা করলেন এবং তার প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে কি বার্তা পেলাম? রাজনীতিতে কি তাহলে সহনশীলতা, সহমর্মিতা, এই ব্যাপারগুলো ফিরে আসবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক এবং সজীব ওয়াজেদ জয়ের শোক, সাথে আওয়ামী লীগের দল হিসেবে তাদের শোক, এই ব্যাপারগুলো বেশ আলোচনায় এসেছে এবং আলোচনায় এসেছে বেশিরভাগ জায়গায় আমি দেখছি, খেয়াল করছি যে পজিটিভভাবে আলোচনায় এসেছে। বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হাসপাতালে থাকা, মৃত্যু, এই ব্যাপারগুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল করার চেষ্টা করছিলেন, তাদের জন্য বোধহয় এটা একটা বড় বার্তা। শেখ হাসিনা কি বলেছেন? ভারতীয় গণমাধ্যমকে লিখিত বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন। এটা কিন্তু একটা বড় বিশেষণ দেয়া। গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এই বাক্যটা ব্যবহার করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে লিখিত শোক বার্তায় জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটা বিরাট ক্ষতি। জাতির প্রতি তার অবদান ভোলার নয়। আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। এই যে বার্তা, বিশেষ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এতটা উদার নীতি অবলম্বন করলেন যখন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করছেন সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু শেখ হাসিনার কর্মীরা এরকম করছেন যে কেউ একজন আওয়ামী লীগ করে, তিনি যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন কিংবা সমবেদনা জানাচ্ছেন, তাকে নিয়ে আবার ট্রল হচ্ছে যে এই দেখো হাইব্রিড আওয়ামী লীগ এসেছে, এরকম ভাবে ট্রল করা হচ্ছে। কিন্তু এরকম একটা মুহূর্তে এসে সেই ট্রলগুলোকে আদৌ উচিত করা? ওদিকে সজীব ওয়াজেদ জয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং বেগম খালেদা জিয়ার ছবি সহ তিনি পোস্ট করেছেন। বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই তিনি লিখেছেন ফেসবুকে। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে।
অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। দর্শক, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বাংলাদেশে ফিরে ৩০০ ফিটে যে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, সেই বক্তব্যে তিনি মানে তেমন কোনো আওয়ামী বিরোধী কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এই জাতীয় কটু কথা, কটাক্ষ এই ব্যাপারগুলো কিন্তু করেননি। আবার ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি। তার মানে সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচারের প্রথম বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি বোধহয় পরিবর্তন হতে চলেছে। এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার এই গণতন্ত্রের পথিকৃৎ বলা বেগম খালেদা জিয়াকে শোক প্রকাশ করা, সজীব ওয়াজেদ জয় দুদিন আগেও যিনি বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছেন, তিনিও যথেষ্ট ভালোভাবে, যদিও বর্তমান সরকারকে ইনডাইরেক্টলি বিরাজনীতিকরণের চেষ্টার দায়ে দুষ্ট হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন, সেটা বলতেই পারেন তার কৌশলে। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে সহমর্মিতা জানিয়েছেন, এই ব্যাপারটা যদি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিটা বোধহয় পাল্টে যাবে। কারণ হানাহানি, হিংসার চাষ, মানে এ ওকে মারবে, ও ওকে মারবে, এ ওর প্রতিশোধ নেবে, যার যখন সময় আসবে সে তখন প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়বে, এই যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এর বাইরে আমাদেরকে যেতেই হবে। এছাড়া আমাদের আসলে উত্তরণের পথ নেই, বাঁচার পথ নেই। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক, অ্যাক্টিভিস্ট যারা আছেন, আজকে আওয়ামী লীগের পেজ থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে। তার মানে এই ব্যাপারগুলো একটা মেসেজ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের জন্য এবং আওয়ামী লীগের কর্মী নেতা তাদের জন্য, যে এরকমভাবে রাজনীতিতে আসলে শান্তি আনতে হবে। একজনের মৃত্যু আপনার উদযাপনের কিংবা উল্লাসের বিষয় হতে পারে না, মৃত্যুতে শোক জানাতে হবে। এর আগেও আমরা দেখেছি, তখন সবাই বিএনপিকে দোষারোপ করেছে, বিএনপির সমালোচনা করেছে। যখন আরাফাত রহমান কোকো মারা গিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ছুটে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসায়, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করে এখন আবার মৃত্যুতে শোক জানাতে আসা, এটা দ্বিচারিতা। সেই অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। আমাদের প্রত্যাশা থাকবে সেই সব কিছুর ঊর্ধ্বে উঠুক বাংলাদেশের রাজনীতি। শুধু আওয়ামী লীগ বিএনপি না, সব দল একটা মানে সহনশীল রাজনীতি করুক, রাজনৈতিক চর্চা হোক, যেখানে সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিশোধ পরায়ণতা এটা থাকবে না। সেই প্রত্যাশাটা কি আমরা করতে পারি আদৌ? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।